সুপ্রিয় শিক্ষার্থী ও ভিউয়ার্স, জীববিজ্ঞান বিষয়ক ইউটিউব চ্যানেল বারোজি স্কুলসের পক্ষ থেকে এবং সরকারি বিএল কলেজ খুলনার প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আমি নীতিশ স্যার তোমাদেরকে আমার ডিজিটাল ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, শত কুতুকলতা সত্ত্বেও করোনাকালীন সময় সরকারি বুজলাল কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সেই ধারাবাহিকতায় আজ আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের জীববিজ্ঞানের ভূমিকা শিরোনামে জুলজি বা প্রাণিবিদ্যা কি, ব্রাঞ্চেস অফ জুলজি অর্থাৎ প্রাণিবিদ্যার শাখাসমূহ এবং পিওর জুলজি বা বিশুদ্ধ প্রাণিবিদ্যা সম্পর্কে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচ্যসূচি জুলজি বা প্রাণিবিদ্যা কি, ব্রাঞ্চেস অফ জুলজি বা প্রাণিবিদ্যার শাখাসমূহ এবং পিওর জুলজি বা বিশুদ্ধ প্রাণিবিদ্যার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা জানব জুলজি বা প্রাণিবিদ্যা কি। তোমরা জানো, জুলজি বা প্রাণিবিদ্যা যে শব্দটি, সেটি এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ জুল, এর ইংরেজি প্রতিশব্দ অ্যানিমাল, যেটাকে আমরা বাংলায় বলে থাকি প্রাণী। আর লজস মানে গ্রিক শব্দ লজস, লজস অর্থ হচ্ছে নলেজ, নলেজ অর্থাৎ জ্ঞান, অর্থাৎ প্রাণী সম্পর্কিত জ্ঞান। সেখান থেকে এসেছে প্রাণিবিদ্যা শব্দটি। আর যার ইংরেজিতে আমরা বলে থাকি অ্যানিম্যাল সায়েন্স, অ্যানিম্যাল সায়েন্স। এখন আমরা প্রাণিবিদ্যার যে সংজ্ঞাটি জানার চেষ্টা করি। তোমরা ইতিপূর্বে জেনেছো, প্রাণিবিদ্যা সম্পর্কিত যে বৈজ্ঞানিক অধ্যয়ন তাকে আমরা প্রাণিবিদ্যা বলে থাকি। এখন আমরা জানবো যে জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর দৈহিক গঠন ও শারীরবৃত্ত, স্বভাব ও বাসস্থান, জীবনচক্র, উৎপত্তি, বিবর্তন, বংশগতি ও অভিযোজন, পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক গুরুত্ব নিয়ে যেখানে আলোচনা করা হয় তাকে প্রাণিবিদ্যা বা জুলজি বলে। তা আমরা এখন জানবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যানিমালস, অর্থাৎ একটা প্রাণীর কি কি বৈশিষ্ট্য থাকে, কি কি বৈশিষ্ট্য থাকলে তাকে আমরা প্রাণী বলে থাকি। প্রথম কথা হচ্ছে মাল্টিসেলুলার, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বহুকোষী। তো বহুকোষী বলতে কি বুঝি? সাধারণত জীবেরা কখনো কখনো এককোষী হয়ে থাকে, অর্থাৎ একটি মাত্র কোষ দিয়ে তাদের জীবন কার্যাদি সম্পন্ন হয়ে থাকে। তবে কিছু জীব রয়েছে, অধিকাংশ জীবেই বহুকোষী, অর্থাৎ তাদের দেহে অনেকগুলি কোষ, সেই কোষগুলি সমন্বিত হয়ে জীবটি গঠিত হয়। একে বলা হয় বহুকোষী প্রাণী। অর্থাৎ প্রাণী হতে গেলে প্রথম শর্ত হচ্ছে বহুকোষী হতে হবে। এরপরে দেখো, তোমরা বলছে ইউক্যারিওটিক জীব। তাই ইউক্যারিওটিক মানে কি? ইউ মানে প্রকৃত, আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ যাদের নিউক্লিয়াসটা সুগঠিত তাদেরকে বলা হবে ইউক্যারিওটিক জীব। তা একটা নিউক্লিয়াস সুগঠিত বলতে আমরা বুঝি যে এর একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, মাঝখানে এটা থাকবে নিউক্লিওলাস, এই যে পানি তরল যেটাকে, তাকে বলছে নিউক্লিওপ্লাজম, এবং জড়িয়ে পেঁচিয়ে যেটা থাকবে এটাকে বলা হবে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। অর্থাৎ এই চারটি উপাদান থাকলে তাকে বলা হয় ইউক্যারিওটিক জীব। আর এছাড়া রাইবোজোম সহ অন্যান্য সকল অঙ্গাণুদের বিদ্যমান। অর্থাৎ একটা প্রাণী হতে গেলে তাকে মাল্টিসেলুলার হতে হবে, অর্থাৎ বহুকোষী ও ইউক্যারিওটিক জীব হতে হবে। দ্বিতীয় যে পয়েন্ট আমরা দেখবো যে তার নিউট্রিশন বা পুষ্টি, অর্থাৎ সে কি প্রক্রিয়া খাদ্য গ্রহণ করে। তোমরা জানো, উদ্ভিদ ফটোসিনথেসিস প্রক্রিয়ায় সূর্যালোক ব্যবহার করে নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে, কিন্তু প্রাণী কখনো নিজেদের খাদ্য নিজেরা প্রস্তুত করতে পারে না। তাদের খাদ্য গ্রহণ যে কৌশল, যে অন্য জীবকে তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, এটাকে বলা হয় হলোজয়িক, অর্থাৎ হলোস অর্থে সম্পূর্ণ, জীবন অর্থ প্রাণী, অর্থাৎ সম্পূর্ণ প্রাণীর মতো যে পুষ্টি তাকে রয়েছে হলোজয়িক পুষ্টি। এরপরে দেখো লোকোমোশন, অর্থাৎ গমন। গমন বলতে আমরা কি বুঝি? যে জীব যৌগিক প্রয়োজনে যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, এইটাকে বলা হয় লোকোমোশন বা গমন, যেটি প্রাণীর ক্ষেত্রে দেখা যায় কিন্তু উদ্ভিদের তেমনটি দেখা যায় না। সর্বশেষ যে কথাটি বলবো সেটি হচ্ছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র। প্রাণী মাত্রই এই নার্ভাস সিস্টেম থাকে। নার্ভাস সিস্টেমের কারণে বা স্নায়ুতন্ত্রের কারণে তারা যে কোনো উত্তেজনায় তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারে। এই বৈশিষ্ট্যগুলো থাকলে তাদেরকে আমরা বলবো প্রাণী। আর এই প্রাণী নিয়েই আলোচনা আমরা এই প্রাণী নিয়েই আজকের আমাদের আলোচনা। প্রথমে আমরা জানবো যে প্রাণীবিদ্যার যে শাখাগুলি রয়েছে, অর্থাৎ ব্রাঞ্চেস অফ জুলজি,
তা তোমরা জানো যে ব্রাঞ্চ বলতে এখানে 4টি ব্রাঞ্চ রয়েছে। প্রথমে পিওর জুওলজি, যাকে বিশুদ্ধ প্রাণীবিদ্যা বলা হয়, অর্থাৎ প্রাণী সম্পর্কে যে তথ্য আলোচনা তাকে বলা হয় পিওর জুওলজি। এরপরে দেখো অ্যাপ্লাইড, যেটাকে আমরা ফলিত বলে থাকি, ফলিত প্রাণীবিদ্যা বলে থাকি। তত্ত্বীয় জ্ঞানের আলোকে প্রাণীবিদ্যার যে ব্যবহারিক প্রয়োগ সেটাকে আমরা অ্যাপ্লাইড বা ফলিত প্রাণীবিদ্যা বলে থাকি। সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে স্পেশালাইজড বা বিশেষ প্রাণীবিদ্যা, অর্থাৎ বিশেষ দলভুক্ত প্রাণী সম্পর্কিত যেখানে আলোচনা করা হয়। যেমন মনে করো পাখি নিয়ে আলোচনা করা হলো, বা স্তন্যপায়ী প্রাণী নিয়ে আলোচনা করা হলো, অথবা মাছ নিয়ে আলোচনা করা হলো। এরকম গোষ্ঠীভুক্ত নিয়ে যখন আলোচনা করা হবে সেইটাকে বলা হবে বিশেষ প্রাণীবিদ্যা। এখন আমরা আজকের আলোচ্য যে সূচিটা রয়েছে সেটা হচ্ছে পিওর জুওলজি বা বিশুদ্ধ প্রাণীবিদ্যা, সেই সম্পর্কে আলোচনা করব। তো বিশুদ্ধ প্রাণীবিদ্যা সম্পর্কে তোমরা এইমাত্র জানলে যে প্রাণীর তত্ত্বীয় আলোচনা এখানে হয়ে থাকবে। তো প্রথম যে আলোচনাটা আমাদের সামনে এসেছে, দেখো মরফোলজি। মরফোলজি মানে হচ্ছে, আমরা বাংলায় বলছি অঙ্গ সংস্থান বিদ্যা, অর্থাৎ এটা একটা গ্রিক শব্দ থেকে আসছে মরফি। মরফি মানে হচ্ছে ফর্ম বা স্ট্রাকচার, অর্থাৎ আকার আকৃতি। একটা প্রাণীর আকার আকৃতি সম্পর্কিত যে জ্ঞান সেটাকে বলা হবে মরফোলজি। এই মরফোলজি মূলত দুই ধরনের, একটাকে বলছে এক্সটার্নাল মরফোলজি, এক্সটার্নাল যেটাকে আমরা বলে থাকি বাহ্যিক, আর একটাকে বলি ইন্টারনাল মরফোলজি, অর্থাৎ একটা প্রাণীকে বাইরের থেকে যেটা দেখা হয় সেটা হচ্ছে এক্সটার্নাল, আর তাকে ব্যবচ্ছেদ করার পর যেটা স্টাডি করা হয় সেটাকে ইন্টারনাল বলা হয়। ইন্টারনালের আর একটা হচ্ছে অ্যানাটমি, অ্যানাটমিকে আমরা বলি ব্যবচ্ছেদ বিদ্যা। তো যাই হোক, আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে যে মরফোলজিটি কি। তোমরা দেখো যে স্টাডি অফ বডি স্ট্রাকচার অফ অ্যানিমালস, অর্থাৎ একটা প্রাণীর দৈহিক যে আকার আকৃতি সম্পর্কিত যে অধ্যয়ন সেটাকে আমরা বলবো মরফোলজি। এই মরফোলজি তোমরা জানো দুই প্রকার। এক্সটার্নাল মরফোলজি বলতে একটা প্রাণীর বাহ্যিক যে আকার আকৃতিগত যে অবস্থান সেটাকে আমরা বুঝি। তোমরা একটা মাছ দেখতে পাচ্ছ, অর্থাৎ মাছের দেহে বিদ্যমান বিভিন্ন পাখনার অবস্থান তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া মাছের চোখ, নাক, মুখের অবস্থান, তার চোয়াল, এমনকি তার দেহে যে আইসের বিন্যাস সেই সম্পর্কেও তোমাদের যে ধারণা, এটাকে আমরা বলছি এক্সটার্নাল মরফোলজি। এখন আমরা যদি ইন্টারনাল মরফোলজির বিষয়টা একটু জানার চেষ্টা করি তাহলে দেখব যে আগে সংজ্ঞাটি দেখি যে স্টাডি অফ ইন্টারনাল স্ট্রাকচার অফ অ্যানিমাল, অর্থাৎ একটা প্রাণীকে প্রথমে ব্যবচ্ছেদ করতে হবে। তোমরা একটা মাছ দেখতে পাচ্ছ যেটা ব্যবচ্ছেদ করে ভিতরে কিছু অঙ্গাদি সম্পর্কে আমরা ধারণা লাভ করছি। অর্থাৎ এখানে প্রথমে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে লাল রঙের, এটিকে আমরা ফুলকা বলে থাকি, এটা তার পোস্টটিকনালি যে অবস্থান সেটি তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ একটা প্রাণীর বাইরের থেকেও স্টাডি করা যায় এবং তাকে কেটে ব্যবচ্ছেদ করে ভিতরেও স্টাডি করা যায়। এইটাই হচ্ছে মরফোলজির মূল বিষয়। এরপর দ্বিতীয় যে বিষয়টি আমরা দেখব সেটা হচ্ছে ফিজিওলজি। তা ফিজিওলজি শব্দটি এসেছে তোমরা জানো যে গ্রিক শব্দ ফিজিস থেকে এসেছে। ফিজিস শব্দের অর্থ হচ্ছে তোমার নেচার, প্রকৃতি। অর্থাৎ ফিজিওলজি বলতে যে প্রাণীদেহের যে শাখায় প্রাণীদের শারীরিক বিভিন্ন কার্যাবলী, যেমন দেখো তোমরা এখানে বলছে যে স্টাডি অফ ওয়ার্কিং মেকানিজম, অর্থাৎ কাজ করার যে সক্ষমতা, ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, অর্থাৎ আমাদের দেহের বিভিন্ন পার্টস। যেমন তোমরা এখানে কিছু অঙ্গতন্ত্র সম্পর্কে দেখছো। প্রথমে একটা কঙ্কাল তন্ত্র যেটি আমাদের দেহের কাঠামো গঠন করে, এখানে স্নায়ুতন্ত্র যেটি আমাদের দেহের সংবেদ, পরিবহন এবং প্রতিক্রিয়ায় সাড়া দেওয়ার যে বিষয়টি রয়েছে। এরপরে রয়েছে সংবহন তন্ত্র যেটি আমাদের দেহে পুষ্টি এবং অন্যান্য খাদ্য পুষ্টি, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে থাকে। এরপর শ্বসন তন্ত্র যেটি আমাদের অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সহায়তা করে থাকে। তোমরা দেখতে পাচ্ছ একটা পৌষ্টিক তন্ত্র যেটা আমাদের পুষ্টি প্রক্রিয়ার সাথে জড়িত। এখানে মাসকুলার সিস্টেম বা মাসেল তন্ত্র, অর্থাৎ প্রতিটি তন্ত্রের একটি ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। এই কাজগুলো নিয়ে যেখানে আলোচনা করা হবে এটাকে ফিজিওলজি বলা হবে। আমরা তৃতীয় যে অংশটি পড়ব সেটি হচ্ছে সাইটোলজি। এটাও গ্রিক শব্দ থেকে আসছে। গ্রিক কাইটোস মানে হচ্ছে সেল। কাইটোস অর্থ, গ্রিক কাইটোস থেকে সেল শব্দের উদ্ভব, যার অর্থ হচ্ছে হলো ভেসেল। হলো ভেসেল মানে ফাঁকা জায়গা। আর লজস মানে তো জানো যে জ্ঞান। লজস অর্থ হচ্ছে
নলেজ, সেখান থেকে আসছে জ্ঞান। অর্থাৎ কোষ সম্পর্কে অধ্যয়ন। হলো ভেসেল মানে কেন কোষ? এটি যখন রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করে, তোমরা জানো যে সে তার নিজের তৈরি একটা অনুবীক্ষণ যন্ত্রে যখন একটি কাঠের ছিপির তোমার প্রস্থচ্ছেদ দেখেন, তখন উনি দেখতে পায় কতগুলো মৌচাকের মধ্যে পুটুরি দেখতে পেয়েছিলেন। যেহেতু এটি একটা মৃত কোষ ছিল, ওই মৃত কোষের শুধুমাত্র কোষ প্রাচীরটি ছিল, ভিতরে কিছুই ছিল না। উনি এরকম ফাঁকা জায়গা দেখেছিলেন, এই জন্য উনি এটার নাম দিয়েছিলেন সেল। কিন্তু পরবর্তী দেখা গেল সেল বলতে শুধু এই ফাঁকা জায়গা না, এর ভিতরে আনুষঙ্গিক অনেক কিছু নিয়েই কোষ। কিন্তু কোষ অর্থ এতটাই চালু হয়ে গেছে, ওইটার পাল্টানো সম্ভব হয়নি। এখন দেখো কোষবিদ্যার যে সংজ্ঞাটি সেটা আমরা দেখার চেষ্টা করি। স্টাডি অফ স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, অর্থাৎ একটা কোষের যে গঠন এবং তার কাজ সম্পর্কে যে ধারণা, তাকে বলা হবে কোষ। তোমরা এখানে ডান দিকে একটি প্রাণী কোষের চিত্র দেখতে পাচ্ছ। অর্থাৎ একটি কোষে শুধুমাত্র যে ফাঁকা জায়গা থাকে না, চতুর্দিকে দেখো একটা আবরণ রয়েছে প্লাজমা মেমব্রেন, এবং ভিতরে দেখো অনেক অঙ্গাণু। এটা হচ্ছে নিউক্লিয়াস, কখনো মাইটোকন্ড্রিয়া, কখনো তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, অনেক কিছু, অনেক অঙ্গাণু নিয়ে এগুলি গঠিত। অর্থাৎ একটা কোষের ভিতরের অঙ্গাদি এবং তার কাজ এই সম্পর্কে বিস্তারিত যে জানা, সেটা এই সাইটোলজির আলোচ্য বিষয়। তোমরা এখানে দেখো একটু ত্রিমাত্রিক ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ ভিতরে দেখতে পাচ্ছ যে কোষের আকার আকৃতি এরকম গোলাকার বা ডিম্বাকার হয়ে থাকে। এবং আমরা এই পাশে যে ছবিটা দেখছি, এটা আসলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে একটা প্রাণী কোষের যে লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র সেটি, আর এটি একটা ত্রিমাত্রিক ভিউ তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যা। আমরা চতুর্থ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্টোলজি বা কলাস্থান বিদ্যা। তোমরা জানো এটাও একটি গ্রিক শব্দ থেকে এসেছে। গ্রিক শব্দ তোমার হিস্টোস অর্থ হচ্ছে টিস্যু, হিস্টোস অর্থ হচ্ছে টিস্যু, টিস্যু মানে কলা, সেখান থেকে এসেছে। অর্থাৎ আমরা যদি হিস্টোলজি, অর্থাৎ হিস্টোলজি বলতে বোঝানো হয় স্টাডি অফ টিস্যু, অর্থাৎ টিস্যু সম্পর্কে আলোচনা। তোমরা দেখো টিস্যুটা কি, যে একটা প্রাণী, একটা জীবের দেহে কতগুলো, একটি জীবের দেহে কতগুলো সিস্টেম বা তন্ত্র রয়েছে। এই তন্ত্রগুলো আবার বিশ্লেষণ করলে কতগুলো অর্গান পাওয়া যায়। তোমরা দেখছো যে এখানে একটা অর্গানিজম রয়েছে, সেটা কতগুলো সিস্টেম বা তন্ত্র নিয়ে গঠিত। সেখান থেকে কতগুলো অর্গান আসে, যেমন এটা একটি হৃৎপিণ্ড, সে অর্গান কতগুলো টিস্যু দিয়ে গঠিত। টিস্যুগুলির আবার গঠনগত যে একক, তাকে আমরা বলছি সেল। অর্থাৎ কতগুলো কোষ নিয়ে টিস্যু গঠিত হয়। তাহলে আমরা কলা বা টিস্যু সংজ্ঞা বলতে পারি কতগুলো কোষ যখন একই উৎস থেকে উৎপন্ন হয়ে একই ধরনের কাজ সম্পন্ন করবে, তবে আকার আকৃতি একই অথবা ভিন্ন হয়, তাদেরকে আমরা বলি টিস্যু বা কলা। প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীদের বিভিন্ন কলার অবস্থান, গঠন, আকার, আয়তন ও কাজ সম্বন্ধে আলোচনা করা হয়, তাকে কলাস্থান বিদ্যা বা হিস্টোলজি বলে থাকি। পরবর্তীতে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে এমব্রায়োলজি। এমব্রায়োলজি এটিও একটা গ্রিক শব্দ থেকে এসেছে। তোমরা জানো এমব্রায়ন, গ্রিক এমব্রায়ো, এই কথাটির অর্থ হচ্ছে এমব্রায়ো বা ভ্রূণ বলা হয়। অর্থাৎ ভ্রূণ বিষয়ে আলোচনা। তোমরা দেখতে পাচ্ছ স্টাডি অফ ডেভেলপমেন্ট অফ এমব্রায়োস, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে যে কতগুলো প্রাণীর ভ্রূণীয় দশা সম্পর্কে তোমাদের একটু ধারণা। অর্থাৎ তোমরা জানো যে জননক্ষম জীব যারা, তাদের দেহে দুই ধরনের জননকোষ থাকে, শুক্রাণু এবং ডিম্বাণু, যেটির মিলনে প্রথমে যেটি তৈরি হয় সেটি হচ্ছে জাইগোট। সেই জাইগোটটি প্রথমে বিভাজিত হয়, যাকে ক্লিভেজ বলে, এবং বিভিন্ন ধরনের বিভাজনের মাধ্যমে অসংখ্য কোষের একটা স্তূপ তৈরি হয়। তোমরা জানো সেই স্তূপকে আমরা বলি মরুলা। পরবর্তী আরেকটি দশা রয়েছে ফুটবল আকৃতির, অর্থাৎ কোষগুলি এক স্তরে সজ্জিত হয়ে পড়ে, একে বলা হয় ব্লাস্টুলা। পরবর্তী সেটি যখন দ্বিস্তরে সজ্জিত হয়ে পড়ে, তাকে বলা হবে গ্যাস্ট্রুলা। আর তারপরে ত্রিস্তর প্রাণীদের 3টি ভ্রূণীয় স্তর হয়, দ্বিস্তরী প্রাণীদের 2টি ভ্রূণীয় স্তর হয়। এই 3টি ভ্রূণীয় স্তর থেকে কতগুলো অঙ্গকুড়ি সৃষ্টির মাধ্যমে অঙ্গ তৈরি হয়। অর্থাৎ ওই প্রাণীর পূর্ণাঙ্গ অবয়ব সৃষ্টির পূর্ব মুহূর্ত পর্যন্ত এইটাকে আমরা এমব্রায়ো বলে থাকি। এই এমব্রায়ো সম্পর্কে যেখানে আলোচনা করা হবে প্রাণীবিদ্যার যে শাখায়, এই ভ্রূণীয় গঠন, বিকাশ এবং পরিণতি সম্পর্কে আলোচনা করা হবে, তাকে আমরা বলবো ভ্রূণবিদ্যা।
আমরা এর পরবর্তীতে যেটা জানবো সেটা হচ্ছে জেনেটিক্স বা বংশগতিবিদ্যা। তোমরা জানো যে গ্রিক শব্দ জেনেসিস থেকে এসেছে। এটি জেনেসিস অর্থ অরিজিন অর্থাৎ উৎপন্ন হওয়া থেকে জেনেটিক শব্দের উদ্ভব। আমরা যদি একটু সংজ্ঞাকারে দেখি যে স্টাডি অফ ট্রান্সমিশন অফ ক্যারেক্টার্স ফ্রম ওয়ান জেনারেশন টু নেক্সট জেনারেশন, অর্থাৎ একটা প্রজন্ম থেকে আর একটা প্রজন্মে ক্যারেক্টার বা চরিত্রের যে ট্রান্সমিশন সেটাকে আমরা জেনেটিক্স বলে থাকি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে দুটি রুই মাছ, তার থেকে প্রথম প্রজন্ম আকার আকৃতি সবকিছু হুবহু একই রকম, তার থেকে আবার দ্বিতীয় প্রজন্ম এসেছে, সেটিও কিন্তু আকার আকৃতি একই রকম, অর্থাৎ বংশ পরম্পরা এইভাবে তাদের এই ঘটনা ঘটে থাকে। এইটিকে আসলে বলা হয় জেনেটিক্স। অর্থাৎ জেনেটিক্স বলতে গেলে যার নামটি প্রথমে আসবে সে হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল, যার গবেষণার মাধ্যমে জেনেটিক্স এর বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে। তাকে বলা হয় ফাদার অফ জেনেটিক্স। তার গবেষণায় দুটি বিষয় ফুটে উঠেছিল, একটা ল অফ ডমিনেন্স, একটা ল অফ সেগ্রিগেশন। আর তার মাধ্যমে জীববিজ্ঞানে একটি নতুন শাখা যাত্রা হয়, সেটা হচ্ছে বংশগতিবিদ্যা, জিনতত্ত্ব বা জেনেটিক্স। অর্থাৎ প্রাণীবিজ্ঞান যে শাখায় প্রাণীর বংশগতীয় ও প্রকরণ, বৈশিষ্ট্যাবলী, বংশানুসৃত হওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয় তাকে আমরা বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বলে থাকি। পরবর্তী আমরা ইভলিউশন সম্পর্কে একটু জানবো। ইভলিউশনটা কি? এটাও একটা গ্রিক শব্দ, তোমরা জানো যে ভেরি, এটির অর্থ হচ্ছে টু আনরোল, অর্থাৎ ধীরে ধীরে কোনো কিছু উন্মুক্ত হওয়া, সেখান থেকে বিবর্তন শব্দের উদ্ভব। তোমরা এখানে দেখো সংজ্ঞাটি দেখতে পাচ্ছ যে চেঞ্জেস ইন লিভিং অর্গানিজম ওভার টাইম, অর্থাৎ সময়ের প্রেক্ষিতে জীবিত বস্তুর যে পরিবর্তন সেটাকে আমরা বলছি ইভলিউশন। ইভলিউশন বললে যার কথা সামনে আসে সে হচ্ছে চার্লস রবার্ট ডারউইন, প্রকৃতি বিজ্ঞানী এবং বিবর্তন সম্পর্কিত প্রাকৃতিক নির্বাচনের মতবাদের প্রবক্তা। তার ধারণা প্রতিটি প্রজাতির জীবই সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভব হয়। প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন, বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বিবর্তন বা বিবর্তনবিদ্যা বলা হয়ে থাকে। এরপরে আমরা আলোচনা করব আর একটা বিষয়, সেটা হচ্ছে ট্যাক্সোনমি। ট্যাক্সোনমি বিষয়টা দেখো, দুটো গ্রিক শব্দ, এটাও দুটি গ্রিক শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে ট্যাক্সিস আর একটা হচ্ছে নমস। তোমরা জানো যে ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ সজ্জিতকরণ, আর নমস মানে ল, অর্থাৎ সজ্জিতকরণ সম্পর্কিত যে আইন সেটাকে বলা হবে তোমার শ্রেণীবিন্যাস বিদ্যা। তোমরা দেখতে পাচ্ছ যে প্রতিটি জীব, অ্যানিমাল কিংডমের প্রতিটি জীব নির্দিষ্ট বৈশিষ্ট্যের ভিত্তিতে শ্রেণীভুক্ত করা রয়েছে। এবং তোমরা এখানে যার কথাটা একটু না বললে নয়, তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, যিনি দ্বিপদ নামকরণ পদ্ধতির প্রবর্তক এবং যাকে ট্যাক্সোনমির জনক বলা হয়ে থাকে। তোমরা জানো ক্যারোলাস লিনিয়ার প্রকৃত নাম ছিল কার্ল ফন লিনে। দ্বিপদ নামকরণ পদ্ধতি প্রবর্তনের পর তার নিজের নামটি দ্বিপদী ঢঙে অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস নিজেই প্রবর্তন করেন আর কি। তো যাই হোক, তোমার শ্রেণী বিন্যাস বিদ্যা সম্পর্কে প্রাণীবিদ্যায় যে শাখায় প্রাণীর নামকরণ, শ্রেণী বিভাগের যে নিয়ম নীতি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হবে শ্রেণী বিন্যাস বিদ্যা। এরপরে আমরা যে শাখাটির কথা বলবো সেটি হচ্ছে ইকোলজি বা বাস্তুবিদ্যা। তোমরা জানো ইকোলজি শব্দটি হচ্ছে গ্রিক শব্দ থেকে, গ্রিক আইকোস, OIKOS। গ্রিক আইকোস মানে কি? আইকোস মানে হাউস টু লিভ, অর্থাৎ বাসস্থান, হাউস টু লিভ, অর্থাৎ আমরা যেখানে বসবাস করি সেখানে শুধু জীব না, তার সাথে অজীবও রয়েছে। সেই অজীব এবং জীবের মধ্যে যে রিলেশন সেটাকে আমরা আসলে ইকোলজি বলে থাকি। এখানে তোমরা সংজ্ঞাটি দেখতে পাচ্ছ,
স্টাডি অফ ইন্টার রিলেশনশিপ মানে আন্ত সম্পর্ক বিটুইন লিভিং অর্গানিজম অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, অর্থাৎ জীবিত বস্তু এবং তার পরিবেশের মধ্যে যে আন্তঃসম্পর্ক সেটাকে আমরা ইকোলজি বলে থাকি। তোমরা একটা ইকোসিস্টেম দেখতে পাচ্ছ, আসলে এখানে দুইটা ম্যাটার থাকবে। তোমরা দেখো ইনক্লুডিং অল এবায়োটিক অ্যান্ড বায়োটিক ফ্যাক্টর ইন ওয়ান পার্টিকুলার এনভায়রনমেন্ট, যে কোনো পার্টিকুলার এনভায়রনমেন্টে আসলে এবায়োটিক অর্থাৎ অজীব উপাদান আর একটা সজীব উপাদান থাকে। বায়োটিক ফ্যাক্টর যেটা আমরা বলে থাকি, বায়োটিক মানে হচ্ছে সজীব উপাদান, যেটি আর কি যে লিভিং পার্টস অফ দ্য ইকোসিস্টেম। একটা ইকোসিস্টেমের যে লিভিং পার্ট সেটাকে আমরা বলে থাকি, একটা ইকোসিস্টেমের যে লিভিং পার্ট সেটাকে আমরা বলে থাকি বায়োটিক ফ্যাক্টর, আর যেটা নন লিভিং পার্ট অর্থাৎ তোমার অজীব যেটি সেটিকে বলা হবে এবায়োটিক ফ্যাক্টর। তাহলে বাস্তুতন্ত্র কাকে বলে? যেখানে জীব বসবাস করতে পারে তাকে বায়োস্ফিয়ার বলে। আর বায়োস্ফিয়ারের মধ্যে জীব এবং অজীব উপাদানের মধ্যে যে ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া তাকে আমরা আসলে বাস্তুতন্ত্র বলে থাকি। এরপরে আমরা বিশুদ্ধ প্রাণীবিদ্যার আরেকটি শাখা নিয়ে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ শাখা, দেখো প্যালিওন্টোলজি। প্যালিওন্টোলজি এখানে বলছে যে এটাও একটা গ্রিক শব্দ থেকে এসেছে। তোমরা জানো যে একটা হচ্ছে পেলিওস, PALAIOS, পেলিওস মানে হচ্ছে অ্যানসাইন্ট মানে প্রাচীন, অ্যানসাইন্ট, আর অন্টো মানে এক্সিস্টিং, অন্টো মানে এক্সিস্টিং থেকে তোমার প্যালিওন্টোলজি শব্দটির উদ্ভব, যার অর্থ হচ্ছে স্টাডি অফ ফসিল, অর্থাৎ ফসিল সম্পর্কে আলোচনা এখানকার মুখ্য বিষয়। তোমরা দেখতে পাচ্ছ একটা প্রাণীর ছবি, এটা হাতি সদৃশ একটি জীব যেটি পৃথিবীতে একসময় ছিল কিন্তু বর্তমানে নাই। কিন্তু সে যে পৃথিবীতে ছিল তার কিছু নমুনা বা তার কিছু নিদর্শন আমাদের হাতে আছে। আমরা জীবাশ্ম বা ফসিল সম্পর্কে একটু সংজ্ঞাটি প্রথমে জেনে নিতে হবে যে জীবাশ্ম কি। অতীতে ছিল বর্তমানে নাই এমন প্রাগৈতিহাসিক জীব, মানে এই সকল জীবকে আমরা প্রাগৈতিহাসিক জীব বলি। জীবের সম্পূর্ণ দেহ হতে পারে, দেহাংশ অর্থাৎ দেহের কোনো অংশ হতে পারে, অথবা দেহের কোনো চিহ্ন বা ছাপকে আসলে জীবাশ্ম বলা হয়। এবং প্রাণীবিদ্যার যে শাখায় তোমার এই জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয় তাকে জীবাশ্মবিদ্যা বা প্রত্নজীববিদ্যা বলা হয়ে থাকে। আর এই শাখার প্রবক্তা হচ্ছেন জর্জ কুভিয়ে। তিনি জীবাশ্ম নিয়ে মৌলিক গবেষণার দ্বারা বিলুপ্ত এবং বর্তমান প্রাণীদের সম্পর্কে নিরূপণ করেন এবং জীবাশ্মবিদ্যার যে শাখাটি তিনি প্রতিষ্ঠা করেন এই জর্জ কুভিয়ে। এরপরে আমরা 11 নম্বর যেটি জানবো সেটি হচ্ছে জু জিওগ্রাফি। তা জু জিওগ্রাফি বলতে আমরা যেটা বুঝি যে ব্রাঞ্চেস অফ জুলজি দ্যাট ডিলস উইথ দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ অ্যানিম্যাল, অর্থাৎ প্রাণীদের যে ভৌগোলিক বিস্তৃতি, এই বিস্তৃতি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এটিও একটি গ্রিক শব্দ, অর্থাৎ প্রথমে জুন মানে তোমরা জানো অ্যানিম্যাল, যেটাকে আমরা প্রাণী বলছি, অ্যানিম্যাল বা প্রাণী বলছি। তারপর জিও মানে হচ্ছে ভূমি বা পৃথিবী, আর গ্রাফিন মানে টু রাইট, অর্থাৎ পৃথিবীতে প্রাণীদের উপস্থিতি সম্পর্কে যে ধারণা সেটা আসলে জুজিওগ্রাফি। তোমরা প্রথমে একটু দেখো যে এখানে একটি মানচিত্র অর্থাৎ পৃথিবীর একটি মানচিত্র রয়েছে। তোমরা জানো পৃথিবীর কতগুলো মহাদেশে ভাগ করা হয়। এখানে দেখো নর্থ আমেরিকা, এটাকে আমরা বলি নর্থ আমেরিকা, এইটাকে আমরা বলি, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা বলে থাকি সাউথ আমেরিকা। এটা হচ্ছে তোমার দুটো মহাদেশ, এখানে আটলান্টিক মহাসাগর রয়েছে। এটাকে বলে তোমরা জানো যে ইউরোপ মহাদেশ। এইদিকে যে অঞ্চলটি রয়েছে এটাকে আমরা বলে থাকি এশিয়া, আর নিচের দিকে এটাকে আমরা বলি আফ্রিকা। আর তার নিচে আছে দেখো অস্ট্রেলিয়া মহাদেশ, আর এটা হচ্ছে অ্যান্টার্কটিকা। তাহলে পৃথিবীর এই যে 7টি মহাদেশ, তোমরা জানো যে এখানে আটলান্টিক মহাসাগর, এখানে ভারত মহাসাগর, আর দুই পাশে আছে প্রশান্ত মহাসাগর। সমগ্র পৃথিবীর অবস্থানটা এখানে দেখানো হয়েছে। পৃথিবীতে মহাদেশ রয়েছে 7টি, কিন্তু প্রাণী ভৌগোলিক অঞ্চল অনুসারে এদেরকে 6টি জিওগ্রাফিক্যাল রিম বা রিজিয়নে ভাগ করা হয়। নর্থ আমেরিকা যেটা সেটাকে বলা হয় নিয়ার্কটিক, সাউথ আমেরিকা যেটা সেটাকে বলা হয় নিওট্রপিক্যাল, আফ্রিকার এই যে দাগের নিচ বরাবর
সাহারা মরুভূমির নিচ দিয়ে ইথিওপিয়ান বলা হচ্ছে। আর এখানে ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়ার কিছু অংশ নিয়ে প্যালিয়ারটি, আর দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অঞ্চল নিয়ে তোমার দাগ দিয়ে দেখা যাচ্ছে ওরিয়েন্টাল অঞ্চল, অস্ট্রেলিয়া এবং সংলগ্ন দেশসমূহ নিয়ে অস্ট্রেলিয়ান। অর্থাৎ প্রাণীদের বিস্তৃতির উপর এই যে বিভাজন এবং কোথায় কোন প্রাণী রয়েছে সেই সম্পর্কে যে আলোচনা, এটাকে আমরা আসলে প্রাণী ভূগোলের এখানে রেখে থাকি। তোমরা একটু ত্রিমাত্রিক ছবিতে অবস্থানটা দেখতে পাচ্ছ পৃথিবীর। এই যে আফ্রিকা মহাদেশের অবস্থান দেখতে পাচ্ছ, আটলান্টিক মহাসাগর, এই দক্ষিণ আমেরিকা, উপরের দিকে উত্তর আমেরিকা, এস একটু শান্ত মহাসাগরের অবস্থান দেখো, বিশাল আকৃতির মহাসাগর, এস অস্ট্রেলিয়া, এখানে দক্ষিণ পূর্ব এশিয়া, এই যে ভারতের অবস্থান শ্রীলঙ্কা। অর্থাৎ এই তোমরা দেখলে যে পৃথিবীর বিভিন্ন অবস্থান এবং এখানকার যে প্রাণীকুল নিয়ে যে আলোচনা করা হয়, এটাই হচ্ছে প্রাণী ভূগোল। এরপরে আমরা আরেকটু আলোচনা করব ইথোলজি। তো ইথোলজিটা কি তোমরা একটু দেখো যে প্রাণীর বিহেভিয়ার সম্পর্কে যে আচরণ তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এখানে পাখির নেস্টিং বিহেভিয়ার অর্থাৎ পাখির বাসা বোনার যে বিহেভিয়ার, এটা এক ধরনের ইথোলজি। বা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে মা হাঁসটি তার পিছন পিছন বাচ্চা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে প্যারেন্টাল কেয়ারের অংশ, মানে প্যারেন্টাল কেয়ারের অংশ। আর এদিকে দেখছো একটা আক্রমণাত্মক একটা ভাব, অর্থাৎ এটা টেরিটরি রক্ষার একটা ফাইট এটা বলা হয়। সবকিছুই আসলে ইথোলজি বা বিহেভিয়ার, অর্থাৎ প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর স্বভাব ও আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তাকে ইথোলজি বলা হয়। আর ইথোলজি শব্দটা আসলে গ্রিক ইথোস থেকে এসেছে। গ্রিক ইথোস, ইথোস অর্থ হচ্ছে তোমার বিহেভিয়ার আর কি, বিহেভিয়ার অর্থাৎ, আর লজস মানে হচ্ছে জ্ঞান, তোমরা জানো, সেখান থেকে ইথোলজি শব্দটি এসেছে। তা সর্বশেষ আমরা যেটি আলোচনা করব সেটা হচ্ছে প্যাথোলজি বা রোগতত্ত্ব। তা প্যাথোলজি শব্দটা গ্রিক প্যাথোস থেকে এসেছে আর কি, গ্রিক প্যাথোস। গ্রিক শব্দ প্যাথোস, প্যাথোস শব্দের অর্থ হচ্ছে সাফারিং, মানে ভোগান্তি আর কি। অর্থাৎ রোগগ্রস্ত হলে সেই জীবী এক ধরনের ভোগান্তিতে পড়ে। প্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ দ্য কজেস অ্যান্ড ইফেক্ট, মানে কারণ এবং তার ফলাফল, হ্যাঁ, অফ ডিজিজ অর ইনজুরি, যে কোনো রোগ বা ইনজুরির কারণে যে কারণ বা তার যে মানে ইফেক্ট, প্রতিক্রিয়া, সেটা সম্পর্কে যে আলোচনা তাকে বলা হয় প্যাথোলজি। আর প্যাথোলজি ইজ দ্য স্টাডি অফ ডিজিজ, অর্থাৎ এটি রোগ নিয়ে আলোচনা করা হয়। ইট ইজ দ্য ব্রিজ, এটা একটা সেতু বিটুইন সায়েন্স অ্যান্ড মেডিসিন, অর্থাৎ বিজ্ঞান এবং ওষুধের মধ্যে একটা সেতু রচনা করে থাকে প্যাথোলজি। তোমরা জানো যে যারা রোগ সৃষ্টি করে তাকে প্যাথোজেন বলা হয়, আর যার দেহে রোগ সৃষ্টি করে তাকে হোস্ট বা পোষক বলা হয়ে থাকে। আর এর সাথে পরিবেশই একটা সম্পর্ক রয়েছে। তাহলে প্যাথোলজির সংজ্ঞাটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তোমরা জানো যে প্যাথোলজি বলতে আমরা বুঝি যে প্রাণীবিজ্ঞানের যে শাখায় প্রাণীর দেহে সৃষ্ট বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়
সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আলোচনা। তোমরা জানো যে বিজ্ঞান বিষয়ক বাংলা টিউটোরিয়াল বায়োলজি স্কুলস নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে। তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে।